হ্যালো এভরিওয়ান। তো আজকের লেকচারের টপিকটা হচ্ছে আজ থেকে যে যতগুলো আজের পর থেকে লেকচার হবে সেগুলো ম্যাক্সিমাম হচ্ছে বায়াস ওরিয়েন্টেড হবে। তো এটা হচ্ছে বায়াসের ফার্স্ট ক্লাস। ঠিক আছে? বায়াস ইজ আ মোস্ট কন্ট্রোভার্সিয়াল কনসেপ্ট ইন দ্য ট্রেডিং ওয়ার্ল্ড। ঠিক আছে? আইসিটি দিয়ে পুরোপুরি বায়াস কিন্তু কভার আপ হয় না। এটা হচ্ছে একটা ট্রু ফ্যাক্ট, জেনে রাখো। আইসিটি নিজেও কোনোদিন বায়াসকে পুরোপুরি ডিকোড করতে পারেনি। এটা তিনি নিজেই স্বীকার করেছে বহুবার। আইসিটি বা আইসিটি থ্রুতে ইউ ক্যান গ্র্যাব 60 to 70% বায়াসকে তুমি বুঝতে পারবে মার্কেটে। ঠিক আছে? বাট বায়াস ইজ এমন থিং যেটা হচ্ছে অনেক জিনিসের ওপর ডিপেন্ড করে। যেমন আমরা যেমন ধরো লোয়ার টাইম ফ্রেমে ওই এন্ট্রি ডিসাইড করতে গেলে বিভিন্ন ধরনের কনফ্লুয়েন্স এলিমেন্ট দেখতাম। ঠিক সেরকমই মার্কেটের বায়াস, হায়ার টাইম ফ্রেমে মার্কেটের বায়াস ডিসাইড করতে গেলে আমাদেরকে ওরকমই অনেক কনফ্লুয়েন্স এলিমেন্টকে একসাথে নিয়ে চলতে হবে। এই কনসেপ্টটাকে আমি একটু মানে একদম ইজি ভাবে এবং এটা যে ম্যাথমেটিক্যাল যে ব্যাকগ্রাউন্ডটাকে আমি বোঝাচ্ছি। ঠিক আছে? বায়াস কি কি জিনিসের ওপর ডিপেন্ড করে। সো আজকের টপিক হচ্ছে বা আজকের পর যে জিনিসগুলো হবে সবগুলো হবে বায়াস ওরিয়েন্টেড। টপিক হচ্ছে বায়াস। ঠিক আছে? বায়াস। শোনো ভালো করে। বায়াস বায়াস কথাটার অর্থ আগে আমরা বুঝবো ভালো করে, যে বায়াস কথাটার অর্থটা কি। হোয়াট ডু ইউ মিন বাই বায়াস? তুমি, ঠিক আছে, আমি তোমাকে গুগলে সার্চ করি, তোমাকে জিনিসটাকে বলছি। বায়াস কথাটার অর্থটা হচ্ছে, সাপোজ তোমাকে আমি একটা এক্সাম্পল দিই। যেমন ধরো তোমার দুটো ভাই রয়েছে, একজনের নাম হচ্ছে মধু, একজনের নাম হচ্ছে যদু। অ্যান্ড তুমি মধুকে বেশি ভালোবাসো যদুর থেকে। কেন? বিকজ তার রিজন হচ্ছে তুমি তার প্রতি বেশি বায়াসড। তুমি তার প্রতি বেশি বায়াসড। তোমার তার প্রতি, হিন্দিতে একটা ওয়ার্ড আছে ঝুঁকাও, তার প্রতি তোমার ভালোবাসা এটা বেশি। এই এই যে জিনিসটাকে, এটাকে বলা হচ্ছে বায়াস। আমি তোমাকে ফিল করার চেষ্টা করছি যে বায়াস জিনিসটা কি। ধরো মধুর ধরো মধু যদি দুজনেরই কোনো রকম ধরো ক্ষতি হয়ে গেল, তুমি ফার্স্টে কাকে হেল্প করতে হবে? তুমি ফার্স্টে মধুকে হেল্প করতে হবে, তারপর তুমি যদুকে হেল্প করবে। কেন? না, মধুর সঙ্গে তোমার ফ্রেন্ডশিপটা বেশি, তুমি তার প্রতি একটু বেশি বায়াসড, তুমি তার প্রতি একটু বেশি পক্ষপাতিত্ব করছো। ঠিক আছে? এই জিনিসটাকে বলা হচ্ছে, মানে মেন কথাটা, বায়াসের কথাটার অর্থটাই হচ্ছে এটা। ঠিক আছে? The action of supporting and opposing a specific person or thing is in an unfair way. বলে না, পক্ষপাতিত্ব, আনফেয়ার ওয়েতে কাউকে বেশি সাপোর্ট করাকে যেটাকে বলা হচ্ছে বায়াস। একদম গলা বাংলায় বললাম। ট্রেডিং এর টার্মে কিরকম বলে? ট্রেডিং এর টার্মে ধরো একটা কি রেজিস্ট্যান্স হয়, একটা তোমার সাপোর্ট হয়। ঠিক আছে? রেজিস্ট্যান্স হয়, সাপোর্ট হয়। বাই চান্স ধরো মার্কেট ওপর থেকে নিচের দিকে আসছে, বাট তুমি জানো যে মার্কেট এই জায়গা থেকে সাপোর্ট পাবে। মার্কেট, তার মানে ম্যাগনেটটা কোন দিকে আছে? যদি ম্যাগনেটের টার্মে বলি, ম্যাগনেট তোমার ওপর দিকে আছে। তাই জন্য মার্কেট এখানে অর্ডার পাওয়ার পর মার্কেট এখান থেকে ওপরের দিকে যাবে। তো মার্কেটের বায়াস আপসাইড। ধরো মার্কেট এখানে ট্যাপ করলো, অর্ডার ডান, মার্কেট তখন নিচে আসার কথা। তো মার্কেটের ম্যাগনেটটা এখানে রয়েছে, তো ম্যাগনেট মার্কেটকে নিচের দিকে টানবে। তো এটা হচ্ছে মার্কেটের বায়াস ডাউন সাইড। দিস ইজ দ্য বায়াস, সিম্পল। এই জিনিসটাকে হায়ার টাইম ফ্রেমের থ্রু দিয়ে ভাবাটাকে বলা হচ্ছে ডেইলি বায়াস। বা হায়ার টাইম ফ্রেমে ডেইলি বায়াস হয়, মান্থলি বায়াস হয়, তারপর তোমার ইয়ারলি বায়াস হয়। এটা হচ্ছে বায়াসের মিনিং। এখন যে প্রশ্নটা ওঠে, মানে তুমি বুঝতে পারছো, বায়াস জানতে পারলে তুমি পুরো ট্রেড তোমার হাতে আছে। তুমি এমনি এখন এন্ট্রি দেখতে পারো, তুমি এখন মোটামুটি ইন্টারমিডিয়েট টার্মস যেগুলো হয়, ইন্টারমিডিয়েট টার্মস যেগুলো হয়
তুমি মোটামুটি প্রায় এন্ট্রি গুলো তুমি দেখে নাও। বাট সামটাইমস বায়াসের জন্য তুমি ফেঁসে যাও বা তোমার স্টপ লস হিট হয়। ঠিক আছে? তো বায়াসই তোমাকে অ্যাকচুয়ালি হায়ার টাইম ফ্রেম ডাইরেকশন বলতে হেল্প করবে। বায়াস তাহলে কিসে হেল্প করবে তোমাকে? বায়াস তোমাকে হেল্প করবে হায়ার টাইম ফ্রেম, হায়ার টাইম ফ্রেম ডাইরেকশন বলতে তোমাকে বায়াস হেল্প করবে। এই হায়ার টাইম ফ্রেম কোনগুলো? 4 আওয়ার না, ফোর না বলছি না আমি। ডেলি, উইকলি, মান্থলি অ্যান্ড ইয়ারলি। DWMY এটা আমাদের, ঠিক আছে, এ থাকে। ফার্স্টে আমি, আচ্ছা, এবার যে জিনিসটা, যে আমরা এবার এই হায়ার টাইম ফ্রেম ডাইরেকশনটা বুঝবো কিরকম ভাবে। এতদিন পর্যন্ত আমরা যা পড়েছি এসেনশিয়ালিটিতে, সেটা অর্ডার ব্লক হোক, এফবিজি হোক, থ্রি ক্যান্ডেল ফরমেশন হোক, এই সব কিছুই কিন্তু বায়াস নির্ধারণ করতে আমাদের হেল্প করবে, সোজা কথা। অর্থাৎ যতগুলো আমরা কনফ্লুয়েন্স এলিমেন্ট পড়েছি, যতগুলো আমরা কনফ্লুয়েন্স এলিমেন্ট পড়েছি, সবকিছুই কিন্তু আমাদের বায়াসে হেল্প করবে। কনফ্লুয়েন্স এলিমেন্টের মধ্যে কি, আমি এটা আইসিটি পার্টটা বলি জাস্ট, ঠিক আছে? যেমন ধরো লিকুইডিটি রয়েছে, অবশ্যই সেটা হতে হবে এক্সটার্নাল লিকুইডিটি, এক্সটার্নাল লিকুইডিটি যেটা হায়ার টাইম ফ্রেম লিকুইডিটি হয়, এক্সটার্নাল লিকুইডিটি। দেন তারপর আসছে তোমার পিডিআরএ, তোমার হচ্ছে পিডিআরএ, পিডিআরএ ম্যাট্রিক্স বলিনি, পিডিআরএ, পিডিআরএ ম্যাট্রিক্সটা হচ্ছে পিডিআরএ দিয়ে তৈরি হওয়া ম্যাট্রিক্স, ওটা পরে আসছে। পিডিআর মধ্যে অর্ডার ব্লক, এফবিজি, বের ব্রেকার ব্লক যেগুলো পড়ে তোমার। থ্রি ক্যান্ডেল ফরমেশন, থ্রি ক্যান্ডেল ফরমেশন, ঠিক আছে, থ্রি ক্যান্ডেল ফরমেশন, এগুলো পড়বে হচ্ছে তোমার বায়াস নির্ধারণ করতে তোমাদেরকে হেল্প করবে। এই যে যতগুলো জিনিস, মেন মেন যে জিনিসগুলো রয়েছে তোমার, এই এই জিনিসগুলো যে আমরা আইসিটি তে পড়ে থাকি, এই কনসেপ্ট গুলো হচ্ছে আমরা পড়ে থাকি আইসিটি তে। বাট নিজেকে প্রশ্ন করো, ইজ দিস এনাফ, ইজ দিস এনাফ টু টেল ইউ দ্য মার্কেট ডাইরেকশন, ইজ দিস এনাফ টু টেল ইউ দ্য মার্কেট ডাইরেকশন? যে আমি এক্সটার্নাল লিকুইডিটি মেজার করলাম, পিডিআরএ মেজার করলাম, থ্রি ক্যান্ডেল ফরমেশন দেখলাম, সেটাই কি আমাকে বলে দেবে যে মার্কেটের বায়াস কোন দিকে আছে? বলে দেবে। 60 to 70% অ্যাকুরেট হবে, বাকি টাইম ফেল হবে, আমি সেটা তোমাকে করেও দেখাবো। এবার আমি একটু ডিপে ঢুকছি, সেটা হচ্ছে তাহলে আমরা কি করবো, বাকিটা বায়াস নির্ধারণ করার জন্য আমরা কি উচিত ব্যবস্থা নিতে পারি। এবার এটা ম্যাথমেটিক্যাল পার্সপেক্টিভটা তোমাকে আমি বলছি। নেচার, এই যে ট্রেডিং যেটা চলছে মার্কেটের মধ্যে, ধরো আমি যদি চার্ট ওপেন করি, এই পুরো চার্টে ডেইলি টাইম ফ্রেমে যে যতগুলো ক্যান্ডেলস ফর্ম হচ্ছে, ক্যান্ডেলস ইজ নাথিং বাট আ স্ট্যাটিস্টিক্যাল রিপ্রেজেন্টেশন অফ প্রাইস মুভমেন্ট। ক্যান্ডেল ইজ নাথিং বাট দ্য স্ট্যাটিস্টিক্যাল রিপ্রেজেন্টেশন অফ প্রাইস মুভমেন্ট। প্রাইসটা কি? তুমি নিজেকে আস্তে আস্তে প্রশ্ন করে জিনিসটা ক্লিয়ার হবে, প্রাইস কি? যদি আমরা টাকা পয়সাকে প্রাইস না বলি, প্রাইস জিনিসটা কি? আমার এর অ্যান্সারটা আমাকে দাও, যে প্রাইস জিনিসটা কি। প্রাইস যেটা তোমার কাছে মূল্যবান মনে হবে সেটা হচ্ছে প্রাইস। প্রাইস ইজ নাথিং বাট আর ন্যাচারাল এনার্জি ফ্রিকোয়েন্সি, যেটা শুধু এই মার্কেটে নয়, নেচারেও ফ্লো হয়। আমরা এটা এখানে টাকা পয়সা দিয়ে জিনিসটাকে আমরা বলছি প্রাইস। আজ থেকে 14, আজ থেকে 2000-3000 বছর আগে মানুষ সোনার মুদ্রা দিয়ে বেচা কেনা করতো, তখন সোনার মুদ্রা ছিল তাদের কাছে অ্যাজ আ প্রাইস এলিমেন্ট। এখন টাকা পয়সা,
এখন অনলাইন চলে এসেছে, ব্লক চেন চলে এসেছে, এখন ডিজিটাল কারেন্সি চলে এসেছে, এখন এটা আমাদের কাছে প্রাইস। তারও আগে চলে যাও, আমি একজনের কাছ থেকে গম নিলে আমি তাকে চাল চাল দিতাম, তখন ওই আদান প্রদানটাকে আমার প্রাইস বলছি। সো নেচারের কাছে হচ্ছে প্রাইস ইজ একটা ধরনের একটা ফ্রিকোয়েন্সি যেটা মার্কেটের মধ্যে ফ্লো হয়। এই ফ্লোটা কি শুধুমাত্র এই কটা জিনিস দিয়ে ধরা সম্ভব আইসিটির মধ্যে? পিডিএফ এর মধ্যে কিন্তু সব পড়েছে, যেগুলো তুমি ধরো পড়েছো, তোমার ধরো ওগুলো লিখছি না। হ্যাঁ, হবে কি? সম্ভব না। তো এই বায়াস তোমাকে কি করবে? বায়াস তোমাকে হেল্প করবে যে প্রাইস কোথায় যাবে, প্রাইস কোন ফ্রিকোয়েন্সিকে অ্যাকসেপ্ট করবে, কোন ফ্রিকোয়েন্সিকে রিজেক্ট করবে। ফ্রিকোয়েন্সি মানেটা কি? ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে ধরো একটা প্যাটার্ন মার্কেটের মধ্যে কতবার রিপিট হচ্ছে সেটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। যেমন থ্রি ক্যান্ডেল ফরমেশন হচ্ছে, থ্রি ক্যান্ডেল ফরমেশন যদি 4 বার মার্কেটে রিপিট হয় তাহলে ওর ফ্রিকোয়েন্সি হচ্ছে 4। যেটা মার্কেটে যত বেশি বার রিপিট হবে তার ফ্রিকোয়েন্সি তত বেশি। সিম্পল, আমি অত ডিপে যাচ্ছি না, ঠিক আছে? এগুলো বুঝতে গেলে অনেক ডিপে যেতে হবে, বাট আমি এখন জাস্ট লেমের ল্যাঙ্গুয়েজে বোঝাচ্ছি, আমাদের অনেক ক্লাস রয়েছে, ধীরে ধীরে আমি ক্লিয়ার করবো। আমরা ছোটবেলায় সরল রেখার ইকুয়েশন পড়াশোনা করেছি আমরা, ফর্মুলা অফ স্ট্রেট লাইন, ঠিক আছে? ছোটবেলায় আমরা ফর্মুলা পড়েছি স্ট্রেট লাইনের, যদি ভুলে যাও আমি তোমাকে রিভিশন করাচ্ছি ওয়ান টাইপ অফ। y ইকুয়ালস টু mx প্লাস c, y ইকুয়ালস টু mx প্লাস c, একটু বোঝার চেষ্টা করো এবার, হ্যাঁ? আমি যদি এখানে y ইকুয়ালস টু c এর কথা ছেড়ে দিই, y 3x যদি আমি লিখি, ভালো করে ভেবে দেখো, এখানে আমি 2 লিখলাম, ঠিক আছে? 2x লিখলাম। এবার ভালো করে দেখো, x এর ভ্যালুকে তুমি চেঞ্জ করো, দেখবে y এর ভ্যালুও চেঞ্জ হবে। কিরকম ভাবে? গ্রাফে দেখো, গ্রাফে দেখো, x এর ভ্যালু চেঞ্জ করলে দেখো y এর ভ্যালু চেঞ্জ হবে। কিরকম ভাবে? সি, সি। তুমি x এর ভ্যালু যখন 1 রাখবে, y এর ভ্যালু কত হবে? 2। x এর ভ্যালু তুমি 2 রাখো, y এর ভ্যালু কত হবে? 4। x এর ভ্যালু 3 হলে y এর ভ্যালু কত হবে? 3 2 6। x এর ভ্যালু যদি 4 হয়, y এর ভ্যালু কত হবে? 8। তার মানে এটা কি? y এর ভ্যালু ডিপেন্ড করছে কার উপরে? x এর উপরে। y এর ভ্যালু ডিপেন্ড করছে তোমার x এর উপরে। এখন তুমি যদি এই টার্মটাকে বদলে দাও, 3 করে দাও, লাইনটা কিরকম হলো বলো তো? লাইনটা দেখো না, এদিক থেকে এই দিকে শিফট করলো না? রাইট থেকে লেফটের দিকে শিফট করলো কিনা দেখো। এটাকে দেখো, এই 1 ছিল, এটাকে বাড়াবো দেখো, রাইট থেকে লেফটের দিকে শিফট করছে, রোটেশন হচ্ছে জিনিসটা এরকম ভাবে। তার মানেটা কি? এটাকে আবার ফিল করার চেষ্টা করো আমি তোমায় কি বলছি। এম এর ভ্যালু আমি কি করলাম? 3 করে দিলাম, 3 করে দিলাম, মানে এম এর জায়গায় 3 করে দিলাম। এবার নিজেকে প্রশ্ন করো, এক্স ভ্যালু যদি 1 হয় তাহলে ওয়াই ভ্যালু কত হবে? 3। এক্স এর ভ্যালু যদি 2 হয়, ওয়াই ভ্যালু কত হবে? 3 2 6। এক্স এর ভ্যালু যদি 3 হয়, ওয়াই ভ্যালু কত হবে? 3 3 কে 9। অর্থাৎ এটা যখন 2 ছিল, ভ্যালু গুলো আস্তে আস্তে বাড়ছিল। এটা যখন 3 হলো, ভ্যালু গুলো বাড়ার স্পিডটা বেড়ে গেল। এটা যখন 4 হলো, ভ্যালু গুলো আরো স্পিডে বাড়ছে। মানে এক্স এর একটু চেঞ্জ হওয়াতে, ভালো করে বুঝবে, এক্স এর একটু চেঞ্জ হওয়াতে ওয়াই এর ভ্যালু ফাস্ট বাড়ছে। এটা যদি আরো বাড়িয়ে দাও, এম এর ভ্যালু যদি আরো আরো স্টিপার করে দাও জিনিসটাকে, তাহলে এক্স এর আরো চেঞ্জ হওয়াতে, একটু চেঞ্জ হওয়াতে ওয়াই ভ্যালু আরো বেশি ভাবে বাড়ছে। এটা কি বোঝাচ্ছে জানো? এবার আমি এই ডিটেলসে যাচ্ছি। এটা তোমাকে বলছে
এক্স হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াই হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওয়াই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কেন? না ওয়াই এক্স এর উপর ডিপেন্ড করছে, এক্স ইন্ডিপেন্ডেন্ট, এক্স আর উপর ডিপেন্ড করছে না। এক্স নির্ধারণ করছে ওয়াই কত হবে। আর এমটা কি? এমটা নির্ধারণ করছে যে ওয়াই এক্স এর ওপর কতটা বেশি পরিমাণে নির্ভর। এম কি নির্দেশ করছে? এম নির্দেশ করছে ওয়াই এক্স এর ওপর কতটা বেশি পরিমাণে নির্ভর। এবার আমি এই সরলরেখার ইকুয়েশনটাকে একটু বড় করে লিখছি এরকম ভাবে। এখন ভেবে নাও তোমার কাছে একটাই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নয়, তোমার কাছে রয়েছে অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, ডট ডট ডট, এক্স, মোটামুটি আটটা খানা মতো ভেরিয়েবল তোমার কাছে রয়েছে। এখানে তোমার ওয়াই ডিপেন্ড করবে এই আটটা ভেরিয়েবলের উপরে। কিরকম ভাবে? এম ওয়ান ইন্টু, ইন্টু ডট মানে ইন্টু, ঠিক আছে, মানে ইন্টু বুঝলো তো, ক্রস আর কি, ইন্টু এক্স ওয়ান প্লাস এম টু ইন্টু এক্স টু প্লাস এম থ্রি ইন্টু এক্স থ্রি প্লাস এম এইট ইন্টু এক্স এইট। এটা কি নির্দেশ করছে? এবার এটাকে বোঝার চেষ্টা কর। এটা থেকে এটা ডিরাইভ হলো, এখানে ওয়াই ডিপেন্ড করছে আটখানা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এরকম ভাবে এক্স এইট। কোন ভেরিয়েবলের উপরে কতটা পরিমাণে নির্ভর করছে সেটা হচ্ছে এম ওয়ান, এম টু, এম থ্রি। মানে এক্স ওয়ান ভেরিয়েবলের উপরে এম ওয়ান এতটা পরিমাণে নির্ভর করছে, এক্স টু ভেরিয়েবলের উপরে এম টু পরিমাণে নির্ভর করছে, এক্স থ্রির উপরে এম থ্রি পরিমাণ নির্ভর করছে, এক্স এইট এর উপরে এম এইট পরিমাণ নির্ভর করছে। যদি এম থ্রি এর ভ্যালু, যদি এম থ্রি এর ভ্যালু এম ওয়ান, এম টু, এম এইট সমস্ত যতগুলো তোমার হচ্ছে ওয়েটেড টার্ম রয়েছে এগুলোকে বলা ওয়েটস, এম কে বলা হয় ওয়েটস, এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। স্পেলিং বোধহয় ভুল, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এম থ্রি যদি বাকি সমস্ত এম টার্মের থেকে যদি বড় হয় তাহলে তার মানেটা কি? ওয়াই এটার ওপরে, এটার ওপরে বেশি পরিমাণে ডিপেন্ডেন্ট, ওয়াই এটার উপরে বেশি পরিমাণে ডিপেন্ডেন্ট। এটা আই থিঙ্ক মোটামুটি ক্লিয়ার হয়েছে। আমাদের ট্রেডিং এর ক্ষেত্রে এই ওয়াই টার্মটাই হচ্ছে তোমার বায়াস বা হায়ার টাইম ফ্রেম প্রাইস ডাইরেকশন। এটা হচ্ছে তোমার বায়াস। এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এক্স এইট যা যা কিছু আছে এগুলো হচ্ছে কনফ্লুয়েন্স এলিমেন্টস, এগুলো হচ্ছে তোমার বায়াস এলিমেন্টস। এবারে আইসিটি টার্মসে তোমার এখানে লিখছি না। ওয়াই হচ্ছে তোমার বায়াস, এক্স হচ্ছে তোমার বায়াস এলিমেন্টস, এলিমেন্টস, আর এম হচ্ছে তোমার ডিপেন্ডেন্সি, ডিপেন্ডেন্সি। এটার মধ্যে যেটা সব থেকে টাফ ব্যাপারটা সেটা হচ্ছে এটা খোঁজা। এগুলো আমরা প্রায় সব জানি, এটা খোঁজা।
কারণ এটা হচ্ছে নেচারের মধ্যে ভ্যারিয়েবিলিটি, এটা হচ্ছে নেচারের মধ্যে ভেরিয়েবিলিটি, নেচার বারবার চেঞ্জ করে। আমি তোমাকে আরো জিনিসটা আরো ক্লিয়ারলি বলছি, তোমাকে চেষ্টা করো বোঝার। এই যে যেগুলো বললাম বায়াস এলিমেন্ট, বায়াস এলিমেন্ট মানে কি কি পড়ে, তা তোমাকে বায়াস এলিমেন্টের গল্প বলছি। বায়াস এলিমেন্ট বলতে কি, হুম, এক এক করে লিখছি যা। এক, লিকুইডিটিস, একটা বায়াস এলিমেন্ট। দুই, প্রিমিয়াম ডিসকাউন্ট অ্যারেজ, ওটা কি কি হয়, অর্ডার ব্লক হয়, ফেয়ার ভ্যালু গ্যাপ হয়, বিসিসিবি এগুলো হয়, ব্রেকার ব্লক হয়, মিটিগেশন ব্লক হয়, হায়ার টাইম ফ্রেমিং, লোয়ার টাইম ফ্রেমের কথা বলছি না। তারপর তোমার হচ্ছে ইমব্যালেন্সেস হয়, তোমার ধরো ভলিউম ইমব্যালেন্স, গ্যাপ ইমব্যালেন্সেস, এগুলো হয়। তিন, পাওয়ার অফ থ্রি, সেকেন্ড ফরমেশন লিখবো না, বিকজ তোমরা অনেক অ্যাডভান্স হয়ে গেছো, তাই জন্য আমি পাওয়ার অফ থ্রি লিখবো। পাওয়ার অফ থ্রি, পাওয়ার অফ থ্রি, ফোর, এগুলো আমরা জানি, লিকুইডিটিস, পিডিআরএস, পাওয়ার অফ থ্রি, এই জিনিসগুলো হচ্ছে আমরা প্রায় মোটামুটি আমরা এগুলো ইউজ করেছি, বা মার্কেটের মধ্যে এগুলো আমরা বারবার দেখে বুঝে আমরা করতে পারি। তা যে টাইম ফ্রেম এই জিনিসগুলোকে দেখছো, তার মনে রাখবে তারও উপরে কেউ না কেউ আছে, because এটা একটা লুপ। হায়ার টাইম ফ্রেম ডিপেন্ডেন্সি, এটাকে আমরা এইচটিডি বলি। এইচটিডিটা কোনটা, হায়ার টাইম ফ্রেম ডিপেন্ডেন্সি হচ্ছে তোমার, হায়ার টাইম ফ্রেম ডিপেন্ডেন্সি হচ্ছে তোমার হায়ার টাইম ফ্রেমের, এটা হচ্ছে তোমার হায়ার টাইম ফ্রেমের লিকুইডিটি, হায়ার টাইম ফ্রেমে পিডিআরএ এন্ড হায়ার টাইম ফ্রেমে পাওয়ার অফ থ্রি। এটা লুপ, সার্কুলার যেমন লুপ হয় সেই লুপ এটা, ঠিক আছে। মানে তুমি ডেলি টাইম ফ্রেমে দেখছো, তাহলে ডেলির হায়ারে কি আছে, উইক আছে, ডেলি হায়ারে কি আছে, মান্থ আছে, ডেলি হায়ারে কি আছে, ইয়ার আছে, ঠিক আছে। হায়ার টাইম ফ্রেম ডিপেন্ডেন্সি, এর পরের জিনিসগুলো হচ্ছে আমি এখন রিভিল করছি। একটা হচ্ছে টেসলা ওয়ার্ড, টেসলা ওয়ার্ড, এটা হচ্ছে কি, টেসলা ওয়ার্ড হচ্ছে নিউমেরিক সিকোয়েন্স, অর্থাৎ নিউমেরিক সিকোয়েন্স কিভাবে বলি তোমাদেরকে, যত ওয়ার্ল্ডে যত কিছু দেখছো, মানে সেটা প্রাইস বেসড হোক, কোনো ডেটা বেসড হোক, একটা নিউমেরিক সিকোয়েন্স ফলো করে। 369, যেটার মধ্যে একটা পার্ট 1248, ওর একটা পার্ট 1248 কে বলা হয় দ্য লেফট সিকোয়েন্স কনস্পিরেসি, 369 কে বলা হয় রাইট সিকোয়েন্স কনস্পিরেসি। লেফট সিকোয়েন্স কনস্পিরেসি, একটা হচ্ছে রাইট সিকোয়েন্স কনস্পিরেসি। ওটা লিখছি না, এটা বুঝতে হবে, এটা বোঝাবো পরে আমি, ঠিক আছে। লেফট সিকোয়েন্স কনস্পিরেসি, রাইট সিকোয়েন্স কনস্পিরেসি, টেসলা ওয়ার্ল্ড, এটা হয়। একটা হচ্ছে তোমার স্ট্যাটিস্টিক্যাল প্রজেকশন, যেটা হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট, তোমার হচ্ছে একটা হয় তোমার
ইন্টারমিডিয়েট কনস্টিটিউশনাল লেভেলে দেখতে হয়, এটা হচ্ছে তোমার স্ট্যাটিস্টিক্যাল প্রজেকশন। স্ট্যাটিস্টিক্যাল প্রজেকশনটা দেখতে হয় ইন্টারমিডিয়েট কনস্টিটিউশনাল লেভেল। সাত সাত হচ্ছে তোমার প্ল্যানেটরি প্রজেকশন। প্ল্যানেটারি প্রজেকশন এর পরে অনেক কিছু আছে যেগুলো আননোন, যে জিনিসগুলো হচ্ছে আমারও জানা নেই। এরপরে অনেক কিছু আছে, যা যা জিনিস দেখছো যেটা আইসিটি সেটা হচ্ছে প্ল্যানেটারি, সরি, যেটা হচ্ছে তোমার ডাব্লিউডি জ্ঞান সেটা প্ল্যানেটারি প্রজেকশনের মধ্যেই পড়ে। বাট ডাব্লিউডি জ্ঞান ইজ নট টোটালি কমপ্লিটেড, সত্যি কথা বলতে। স্ট্যাটিস্টিক্যাল প্রজেকশন এন্ড টেসলা ওয়ার্ল্ড, এটা হচ্ছে তোমার হচ্ছে প্রাইস এন্ড টাইম ফ্রিকোয়েন্সি বলতে হেল্প করবে। প্ল্যানেটারি প্রজেকশন কোন মুমেন্টে কোন ফ্রিকোয়েন্সিটা ফর্ম হবে সেটা তোমাকে বলতে হেল্প করবে। এর ওপরে অনেক কিছু আছে যেটা হচ্ছে এখনো আমার কাছে আননোন। এই এতগুলো জিনিস যেটা আমি তোমাদেরকে টোটাল পুরো এই কোর্সের মধ্যে শেখাবো, সেটা আমাদের কভার জাস্ট এই কটা জিনিসই হয়েছে। এটা কিন্তু আমাদের এখন স্ট্যাটিস্টিক্যাল প্রজেকশনটা কিছুটা আমাদের কভার হয়েছে, যেটা হচ্ছে তোমার তোমাকে কি বলে ওটা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ওটা কিন্তু স্ট্যাটিস্টিক্যাল প্রজেকশনের একটা অংশ। তাই জন্য ওটা অত অ্যাকুরেটলি কাজ করে। তোমরা কিন্তু বারবার মানে একবারই তোমরা দেখেছো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কতটা অ্যাকুরেটলি মার্কেটের মধ্যে কাজ করে, ওটা কিন্তু ওটা একটা পার্ট। স্ট্যাটিস্টিক্যাল প্রজেকশনটা কিন্তু এসছে তোমার ফিবোনাকি সিকোয়েন্স থেকে, এটা মনে রাখবে। এটা কিন্তু এসছে তোমার ফিবোনাকি সিকোয়েন্স থেকে, ফিব থেকে এসছে, মনে রাখবে এটা, হ্যাঁ? ঠিক আছে, এইগুলো হচ্ছে বায়াস এলিমেন্ট। এই জিনিসগুলোর ওপর, এগুলো হচ্ছে x1 x2 x3 x4, এগুলো ডিসাইড করবে যে মার্কেটে বায়াস কি হবে। আর তুমি বলছো বা তোমরা তোমাদের ইউটিউব অন্যান্য যারা সমস্ত ট্রেডার রয়েছে তারা শুধু বলছে ও পাওয়ার অফ থ্রি, তা তো বলেই না। পিডিআর এ লিকুইডিটিস দেখলেই মোটামুটি তুমি মার্কেটে বায়াস বলতে পারো। ঘন্টা বাকিগুলো তাহলে কি এই ছিঁড়তে যাবে নাকি তাহলে? বাকিগুলো ততটাই ইম্পর্টেন্ট যতটা বেশি তোমার এটা ইম্পর্টেন্ট। অনেকে বলে এই দুটো জিনিস শিখে নিয়েছে মানে আমার হয়ে গেল কাজ। এটাই তো তোমার মানে আমার মাথাটা এখানেই বেশি গরম হয়ে যায় যে হাউ ইউ আর কনফিডেন্ট যে নেচার তোমাকে এই দুটো জিনিস নিয়ে তোমাকে মার্কেটে বায়াস বলে দেবে। পাওয়ার অফ থ্রি কোথায় যাবে? স্ট্যাটিস্টিক্যাল প্রজেকশন কোথায় যাবে? টেসলা ওয়াইড কোথায় যাবে? ফিবোনাকি সিকোয়েন্সে এগুলো কোথায় যাবে? প্ল্যানেটারি প্রজেকশন কোথায় যাবে তাহলে? ঠিক আছে, আমি ফ্র্যাক্টাল আর লিকুইডি ব্যাপারটা আমি বলছি না। ফ্র্যাক্টালটা তোমার তো এই হায়ার টাইম ফ্রেম আর এই যেটা ওই স্ট্যাটিস্টিক্যাল প্রজেকশন যেটা আছে এই দুটোর মধ্যেই ফ্র্যাক্টাল লুকিয়ে আছে, তাই জন্য ফ্র্যাক্টালটা আমি এক্সট্রা করে লিখছি না। ঠিক আছে, আমি লিখেও দিই, অসুবিধা নেই। লিখতে আর কত আর ফ্র্যাক্টাল ধর। ফ্র্যাক্টাল এই জিনিসগুলোর উপর পুরো ডিপেন্ড করবে। যখন তুমি পুরো জিনিসটাকে কভার আপ ধরতে পারবে তখন তুমি নিজেও তুমি বুঝতে পারবে যে তুমি মার্কেটের মধ্যে 100% প্রায় তুমি ট্রেড গুলোকে তুমি অ্যাকুরেটলি ধরতে পারছো। আমি তোমাকে, যারা এটা বলে যে মার্কেটের মধ্যে লিকুইডিটিজ এন্ড পিডিআরএস কে দেখতে পেলে তুমি বায়াস বলে দিতে পারবে, আমি এক্ষুনি তোমাদেরকে সেটারই কিছু ফেলিয়ার তোমাকে দেখাচ্ছি। অবশ্যই তুমি এই তিনটেকে ইউজ করে, তোমাকে আমি বলে দিচ্ছি, তুমি যদি এই তিনটে নিয়েও যদি তুমি কাজ করো, এমনটা নয় যে তুমি ট্রেডে প্রফিটেবল হতে পারবে না। তোমাকে আমি গ্যারেন্টি দিচ্ছি তুমি যদি এই তিনটে নিয়েও যদি তুমি কাজ করো, তুমি 60 থেকে 70% টাইম প্রফিটেবল তো থাকবেই। আমি তোমাকে এক্সাম্পলও দেখাচ্ছি রিয়েল মার্কেটে অনেক করিয়ে করে, কারণ এখন তো হায়ার টাইম ফ্রেম নিয়ে আমরা কাজ করবো। ঠিক আছে, প্রফিটেবল থাকবে। 100টার মধ্যে তুমি 60-70 খানা ট্রেড তোমার ইজিলি তুমি বুঝতে পারবে যে মার্কেট কোন দিকে বায়াস যাবে কোন দিকে যাবে না। এগুলো তোমার ইউজই করতে হবে না। এগুলো ইউজ করলে বাকি 30% তোমার ক্লিয়ার হয়ে যাবে। মার্কেট গুরুতরভাবে এই জিনিসটার উপর ডিপেন্ড এই কারণেই করে কারণ মার্কেট ফ্র্যাক্টালকে ফলো করছে। মার্কেট
ফ্র্যাকটালকে ফলো করছে। এই যে ফ্র্যাকটাল যেটা আমি লাস্টে লিখলাম, সেটাই হায়ার টাইম ফ্রেম ডিপেন্ডেন্সি যে ব্যাপারটা আমি এখানে বললাম স্ট্যাটিস্টিক্যাল প্রজেকশনটা নিয়ে, আহ, এটা তোমার আমি খুব ভালোভাবে এক্সপ্লেন করছি আসলে। এটা হচ্ছে তোমার, আমি এটা অন্য লেকচারেও পড়াবো, ঠিক আছে, এমনটা নয়। এটা আমি আজকে বেশি এক্সপ্লেন করবো না, তুই যে জিনিসটা জাস্ট আমাকে দেখাতে হবে বলে দেখাচ্ছি আমি, কারণ এটা অন্য লেকচারের পার্ট। এটা হচ্ছে তোমার ম্যাক্রো, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ম্যাক্রো ইনস্টিটিউশনাল লেভেল, এটা হচ্ছে তোমার মাইক্রো ইনস্টিটিউশনাল লেভেল। আমি তোমাদেরকে এটা অনেকবারই বলেছি যে তুমি ম্যাক্রো দেখো, মাইক্রোতে তুমি ইজিলি ধরতে পারবে যে মাইক্রোতে কি হবে। কারণ অ্যাকচুয়ালি মার্কেট তার ফ্রিকোয়েন্সি ম্যাক্রোতে লুকিয়ে রাখে, মাইক্রোতে আমরা এন্ট্রি পাই স্বাভাবিকভাবে। মাইক্রো মানে ছোট, ম্যাক্রো মানে হচ্ছে বড়। বাট অনেক সময় ম্যাক্রোতেও জিনিস হিডেন থাকে, বড় লেভেল তো ব্রড লেভেল, সেগুলো বুঝবো কি করে? সেটা আমরা বুঝতে পারবো ইন্টারমিডিয়েট কনস্টিটিউশনাল লেভেল থেকে। সেটা আমরা বুঝতে পারবো হচ্ছে ইন্টারমিডিয়েট কনস্টিটিউশনাল লেভেল থেকে, ইন্টারমিডিয়েট কনস্টিটিউশনাল লেভেল থেকে। ইন্টারমিডিয়েট কনস্টিটিউশনাল লেভেল থেকে। এটা হচ্ছে তোমার ম্যাক্রো। এটা হচ্ছে তোমার পুরো প্রাইস সিস্টেমটা, এই যে বাইরে যে সার্কেলটা দেখলে এটা তোমার পুরো প্রাইস সিস্টেমটা আর কি। এটা তোমার হচ্ছে মাইক্রো, ঠিক আছে। এটা হচ্ছে তোমার মাইক্রো। বাট হাউ ডু ইউ নো? থ্রি ক্যান্ডেল ফরওয়ার্ড তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। এটা তোমার হচ্ছে ডেলি টাইম ফ্রেমের যেটা তুমি দেখো, ডে টাইম ফ্রেমে কোনো একটা সুইং পয়েন্টে থ্রি ক্যান্ডেল ফরমেশন তো নাও হতে পারে। তখন তুমি কি করবে? সেটা ছেড়ে দেবে? তোমাকে ইন্টারমিডিয়েট কনস্টিটিউশনাল লেভেলে শিফট করতে হবে। অর্থাৎ ডেলির চেয়ে যে লোয়ার টাইম ফ্রেম 4 আওয়ারের, সেই টাইম ফ্রেমে গিয়ে দেখতে হবে যে যেখানে থ্রি ক্যান্ডেল ফর্ম হয়েছে কিনা, যেটা হয় তোমার অ্যাকচুয়ালি ইন্টারমিডিয়েট কনস্টিটিউশনাল লেভেল। এটা হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট কনস্টিটিউশনাল লেভেল। ইন্টারমিডিয়েট কনস্টিটিউশনাল লেভেল এইটা। এই যে টাইম ফ্রেমটা দেখছো, এটা টাইম ফ্রেমের বেসে হওয়ার চেষ্টা করে, ডে টাইম ফ্রেম এটা। এরই ভিতরে লুকিয়ে আছে ইন্টারমিডিয়েট কনস্টিটিউশনাল, যেটা আমি থ্রিকেল ফরমেশনে যদি ডে টাইম ফ্রেমে যদি আমি দেখতে না পাই, আমি এক টাইম ফ্রেম নিচে এসে থ্রিকেল ফরমেশনটা দেখবো। দেন আমি লোয়ার টাইম ফ্রেমে শিফট করে আমার এন্ট্রি পাচ্ছি। এটাকে তুমি আবার সেই এরটাতে ভেবে দেখো না। মার্কেট এইখানেই কিন্তু এক্সপ্যান্ড করে, ম্যানুপুলেট করে, এক্সপ্যান্ড করে। আমাদের এন্ট্রি আমরা ঠিক এই জায়গাটাতে নিই, আর এটাই তোমাকে এন্ট্রির জন্য পারফেক্ট। তার আগে পুরোটা আমরা ডিসাইড করছি এইখানে। হায়ার টাইম ফ্রেম বা যেটাকে আমরা ম্যাক্রো কনস্টিটিউশনাল লেভেল বলছি, ইন্টারমিডিয়েট টাইম ফ্রেম যেটাকে আমি ইন্টারমিডিয়েট কনস্টিটিউশনাল লেভেল বলছি। এইটা হচ্ছে রিয়েল ফ্র্যাক্টাল, বাদ বাকি ইউটিউবে যায় সব ভুল। and this is the logo, this is the main the main hidden theory behind the ICT logo, ঠিক আছে। এর এর পিছনে আরো একটা একটা ভাইব্রেশনের একটা ব্যাপার আছে, যেটা আমরা গোল্ডেন রেশিও থেকেও শিখবো। দেখাবো আমি একটা জিনিস। এবার আমি জাস্ট এই তিনটের অ্যাপ্লিকেশনটা তোমাকে আমি বলছি, শুরু হলো কোনটা। এবার এই তিনটের অ্যাপ্লিকেশনটা আমি বলবো, ঠিক আছে। এইগুলো আমি পড়াই, তারপর আমি বলে দেবো এইগুলো কিভাবে কাজ করে। আগে আমাকে এগুলো বলে দেখাতে হবে। লিকুইডিটি, স্পিডিআর এবং পাওয়ার অফ থ্রি ব্যাপারটা, okay?
দেখো, যেটা আইসিটি শিখিয়েছে, আইসিটির যে বায়াস এবং সেটা পড়াচ্ছে, এটা হচ্ছে তোমার একটা, ধরো, ডাউন সাইডের ক্যান্ডেল। ঠিক আছে, ডাউন সাইডের ক্যান্ডেল, এটা কতটা কাজ করে তুমি নিজের চোখেই দেখবে, কতটা ডিপেন্ডেন্ট মার্কেট এটার উপর। আগে আমি তোমাকে জিনিসটা বলি, এটা হচ্ছে একটা ক্যান্ডেল, আমি ধরো ফার্স্ট টার্ম, ফার্স্ট কনফারেন্স এলিমেন্ট বা হচ্ছে ফার্স্ট বায়াস এলিমেন্ট লিকুইডিটির ব্যাপারে বলছি, যেটা আমরা ইউজ করি। আমরা জানি ডেলি টাইম ফ্রেমের যে হাই থাকে আর ডে টাইম ফ্রেমের যে লো থাকে, এখানে কি হয়, এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি পড়ে থাকে। ঠিক আছে, এবার একটা ক্যান্ডেল ঠিক এই লেভেলে ফর্ম হলো, এই লেভেলে ফর্ম হলো, মার্কেট ডাউন সাইডে এলো, এসে কি করলো না, এই রেঞ্জের ভেতরে, রেঞ্জের ভেতরে মানেটা কি, এটা ছিল হাই, এটা ছিল লো, এই রেঞ্জের ভেতরে ধরো বডি ক্লোজ দিল, অর্থাৎ এটাকে ধরো সুইপ করলো, সুইপ বলছি। আইসিটি কি বলেছে, অ্যাকর্ডিং টু দ্য আইসিটি বেসড প্রাইস অ্যাকশন, এখানে আমার মার্কেটে আপসাইডে যাওয়ার প্রবাবিলিটি হচ্ছে বেশি। প্রবাবিলিটি বলছি, কনফিডেন্স এলিমেন্ট যেমন মার্কেটকে কনফিডেন্স দিচ্ছে, কনফিডেন্স দিচ্ছে, প্রবাবিলিটি বেশি। যদি কি করে, এখান থেকে ওপেন হচ্ছে যেহেতু, দেখো এগুলো তো তোমার ডাউন সাইডের ক্যান্ডেল, তাহলে এগুলো কি ফলো করবে, ওপেন, হাই, লো ক্লোজ, ওএইচএলসি ফলো করবে। তো ওপেন এখানে হয়েছে, হাই, লো ক্লোজ কোথায় করছে, রেঞ্জের ভিতরে করছে। এটা হচ্ছে কি, ট্রাই করবে কি মার্কেট, যে মার্কেট ট্রাই করবে ওপর দিকে যাওয়ার। ঠিক আছে, এটা একটা হচ্ছে ওপর দিকে যাওয়ার কন্ডিশন, ফাইন। ঠিক আছে, এবার ধরো একটা ক্যান্ডেল রয়েছে, এটা ডিসাইসিভ ক্যান্ডেল, এটা তোমার যে কোনো কালার হতে পারে, হোয়াইট কালার নিতে পারো, আবার এই কালারও নিতে পারো। এর যেমন হাই লো এর ওপরে যেমন থাকে, লিকুইডিটিস পড়ে রয়েছে, লিকুইডিটিস পড়ে রয়েছে, আমি উপরে যাওয়ার কন্ডিশন দেখাচ্ছি। ঠিক আছে, এবার কি করলো মার্কেট, মার্কেট ধরো ওপেন এখানে হয়েছে, নিচে এলো, নিচে গিয়ে ধরো ওপরে বডি ক্লোজ দিল, রেঞ্জের বাইরে দিয়ে দিল, রেঞ্জের বাইরে বডি ক্লোজ দিয়ে দিল, এটাকে নিবে কি, হোয়াইট ক্যান্ডেল, এটা ধরো হোয়াইট ক্যান্ডেল নিল। এখানেও কিন্তু মার্কেটের বায়াস কিন্তু ওপর দিকেই থাকে, নট বায়াস, আমি ভুল বললাম, আইসিটি বলেছিল বায়াস, বায়াস ওপর দিকে থাকার প্রবাবিলিটি বেশি, কারণ আমি একটা এলিমেন্টের কথা বলছি, বাকিগুলো ধরছিই না এখানে, জাস্ট লিকুইডিটির কথাটা বলছি আমি এখানে, যার চান্স বেশি। এটা হচ্ছে তোমার কি, ওপেন, লো, হাই, ক্লোজ, ক্লোজ কোথায় করেছে, রেঞ্জের বাইরে করেছে। ঠিক আছে, এবার এটা হোয়াইটও হতে পারে, ব্ল্যাকও হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে একটা তোমার ওপরে যাওয়ার একটা কন্ডিশন। এটা এখানে পেস্ট করি, এটা তোমাকে আমি এসএমসি তো বুঝিয়েছি বোধহয়। এটা একটা হলো, আর কি হতে পারে, আর কি হতে পারে, এটা ক্যান্ডেল, বা একটা ক্যান্ডেল ধরো এখানে ওপেন হলো, ওপরে উঠে নিচে ধরো দিয়ে দিল বডি ক্লোজ, অর্থাৎ রেঞ্জের ভিতরে, রেঞ্জের ধরো ভেতরে, এটা উপরের দিকে ফ্লিপ করেছে, তার নেক্সট ক্যান্ডেলটাও এইরকমই হওয়ার কথা, অর্থাৎ মার্কেটের বায়াস নিচে হওয়ার প্রবাবিলিটি বেশি। এটা একটা হয়, কারণ রেঞ্জের ভেতরে বডি ক্লোজ দিয়েছে। এটা রিজনটা আমি বলবো, ঠিক আছে, রিজনটা ইম্পর্টেন্ট আমাদের কাছে, ক্যান্ডেল।
এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, লিকুইডিটি কি হলো? মার্কেট ধরো ওপেন হলো, ওপেন, হাই, লো, ক্লোজ, এটাও কি ব্ল্যাক। ঠিক আছে, কি করেছে মার্কেট? লো এর লিকুইডিটি নিয়ে এগিয়ে গেছে মার্কেট। এখানে কিন্তু মার্কেটে নিচের দিকে যাওয়ার প্রবণতা বেশি। এই দুটো কন্ডিশন, একটা কি ছিল লিকুইডিটি রান, একটা লিকুইডিটি সুইপ, দুটো কন্ডিশনই কিন্তু এখানে ফুলফিল হয়েছে। দুটো কন্ডিশনই কিন্তু এখানে ফুলফিল হয়েছে। এটা হচ্ছে তোমার লিকুইডিটি কি সুইপ, লিকুইডিটি রান, লিকুইডিটি সুইপ, লিকুইডিটি রান। এটা হচ্ছে একটা কনফিডেন্স এলিমেন্ট যেটা লিকুইডিটি টার্মসে আমরা দেখি। উইক ডে সবার ক্ষেত্রেই দেখা যেতে পারে। এবার একটা কথা বলছি তোমাকে, এবার তোমাকে একটা কথা বলছি, আস্তে আস্তে তোমাকে আমি কনফিউজ করবো। দেখো এখানে রয়েছে এই টাইম ফ্রেম, যে টাইম ফ্রেমে তুমি করছো এটা তুমি অ্যাজ এ ইন্টারমিডিয়েট কনস্টিটিউশন লেভেল ধরো, তাও তুমি এটা ওয়ান ডে টাইম ফ্রেমে দেখছো। এই টাইম ফ্রেমে রয়েছে তোমার একটা পিডিআর, এই টাইম ফ্রেমে তোমার এখানে রয়েছে একটা কি বললাম পিডিআর। কি করবে তুমি ডে টাইম ফ্রেমে? ধরো ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, হোয়াট ডু ইউ ডু? কেন? আমরা এটা জানি। আবার কি বললাম, পিডিআর এর ধরো 50% লেভেলও ক্যাপ করে দিয়েছে, মানে এরকম এতটাই পাওয়ারফুল। এই কন্ডিশন গুলো আমাকে তো আর বলতে হবে না যে ফেয়ার ভ্যালু গ্যাপের কনসিকুয়েন্ট এনক্রোচমেন্টে ট্যাপ করে বডি যদি উপরে ছাড়ে তাহলে মার্কেট উপর দিকে যাওয়ার চান্স বেশি। এগুলো অনেক পুরনো হয়ে গেছে, এগুলো আমি রিপিট করছি না। এ বলছে মার্কেট উপর দিকে যাবে, এ বলছে মার্কেট নিচের দিকে যাবে। কি করা উচিত সেই সময়? ওয়েট করা উচিত যে নেক্সট ক্যান্ডেল কি করে। সেখানে তোমাকে ওয়েট করা উচিত যে নেক্সট ক্যান্ডেল কি করে। ধরো নেক্সট ক্যান্ডেল ওপেন হলো, ওপেন হয়ে এটাকে সুইপ করে দিল, ব্ল্যাকই আছে বাট সুইপ করে দিয়েছে। অনেক কিছু বলবো আমি তোমাকে, তাহলে কি হবে? মার্কেটে উপরের দিকে যাওয়ার চান্স বেশি না কম? উপরের দিকে যাওয়ার চান্স বেশি না কম? কি বলবে? উপর দিকে যাওয়ার চান্স বেশি, কারণ পিডিআর এ ট্যাপ করেছে এন্ড প্রিভিয়াস ক্যান্ডেলে লিকুইডিটিকে সুইপ করেছে। ওকে, এটা হচ্ছে একটা বেসিক কন্ডিশন। তোমাকে আমি গোলাচ্ছি, আসো। বাট এটা কি করলো? এটা ধরো ওপেন এখানে হয়েছে, লিকুইডিটি সুইপ করেছে, এখানে দিয়ে দিল ক্যান্ডেল ফরমেশন। এবার তাহলে আমাকে বলো যে কোনটা বেশি পাওয়ারফুল, মানে ভাবো, জাস্ট বলতে হবে না, just ভাবো কোনটা বেশি পাওয়ারফুল, এটা বেশি পাওয়ারফুল না এটা বেশি পাওয়ারফুল? সিগন্যাল ফরমেশন কিন্তু হয়নি, রাইট? বিকজ মার্কেট লিকুইডিটি এটা নিয়েছে, এটা নিয়েছে, বাট মার্কেটের মধ্যে পাওয়ারফুল কোনটা হবে? পাওয়ারফুল কিন্তু এই স্ট্রাকচারটাই হবে। কেন? এবার তোমাকে আমি ফ্র্যাকটালের গুরুত্বটা বোঝাবো। এই যে ক্যান্ডেলটা এটা চলছিল তোমার হচ্ছে ডে টাইম ফ্রেমে। যদি তুমি ডে টাইম ফ্রেমটাকে অ্যাজ আ ম্যাক্রো কনস্টিটিউশনাল লেভেল ধরো, এর ইন্টারমিডিয়েট কনস্টিটিউশনাল লেভেল হবে 4 আওয়ার টাইম ফ্রেম। 4 আওয়ার টাইম ফ্রেমে শিফট করে দেখবে যে এইখানে থ্রি ক্যান্ডেল ফরমেশন হচ্ছে কিনা। যদি ডান করে
যদি ডান করে, এটা অনেক পাওয়ারফুল ট্রেড এন্ড অনেক পাওয়ারফুল বায়াস হয় উপরের দিকে। জাস্ট এই তিনটের বেসিসে আমি বলছি, বাকিগুলো তো আমি ধরছিও না। তোমরা এগুলো জানো, ইউজ করতে জানো, বাট আমি এগুলোকে আবার একসাথে নিয়ে আসছি জিনিসগুলো। উপর দিকে হবে, এটাকে সব জায়গাতে ইউজ করে। ওপর দিকে হবে। তবুও তুমি কি দেখলে মার্কেটে, যে মার্কেট নেক্সট দিন উপরে না গিয়ে নিচের দিকে পড়ে গেল। স্যার আপনি তো ভুল বললেন, আপনি যে বলেছেন উপর দিকে গেছে। এবারে তুমি গুরুত্ব বুঝবে হায়ার টাইম ফ্রেম ডিপেন্ডেন্সির উপরে। তুমি ভুলে গেছো, তুমি ভুলে গেছো উইকলি টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপ ঠিক এই লেভেলটাতে ছিল। ঠিক এই লেভেলটাতে ছিল। এখানে উইকলি টাইম ফ্রেমের কিচ্ছু ছিল না। মার্কেট এই লেভেলে আছে, তার ব্ল্যাক ক্যান্ডেল এটা ট্যাপ করে ডেইলিতে তুমি শিফট করলে, এটা যখন তুমি অ্যাড করলে, হায়ার টাইম ফ্রেম ডিপেন্ডেন্সি যখন তুমি মার্কেটের মধ্যে অ্যাড করলে, তখন তুমি দেখলে এই যেটা তৈরি হচ্ছে এই জায়গাটা, লিখে দিই হায়ার টাইম ফ্রেম ডিপেন্ডেন্সি। তখন তুমি কি দেখলে, আগে যে দুটো জিনিস, দুটো যে বায়াস এলিমেন্ট অ্যাড করে যে সেটআপটা আমি দেখালাম ওর চেয়ে পাওয়ারফুল আরো বেশি এটা হয়ে গেল। এখন পর্যন্ত যে এটা ফলো করো, কিরকম ভাবে করবে এবার আমি প্র্যাকটিসটা করে দেখাচ্ছি। জাস্ট এই কয়েকটা জিনিসকে আমরা ফলো করবো, হ্যাঁ? এই ফেলিয়ারটাও তোমাকে আমি দেখাবো, যে বাকিগুলো ইউজ না করা ফেলিয়ার। জাস্ট আমি কতগুলো জিনিস ফলো করছি, জাস্ট এই চারটে জিনিস, 1 2 3 4, বাকিগুলো ছেড়ে দিলাম। কটা ভুল করা ঠিক হয় তোমরা দেখবে। ইউজিপিআইডি করি, যেহেতু খোলা আছে যেহেতু আমার। এক সেকেন্ড। আমরা এক একটা জিনিস করে দেখবো, হ্যাঁ? তো আমি রিপ্লে বাটনটা লাগাই এখানে। একদম আনডিসাইসিভ কন্ডিশন, ঠিক আছে। দেখো, একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের হাই এন্ড লোতে কি আছে, এক্সটার্নাল লিকুইডিটি রয়েছে। মার্কেট কি করলো প্রথমে, এখান থেকে ওপেন হলো, ওপেন, লো, হাই, ক্লোজ, লিকুইডিটি ডান, লিকুইডিটি ডান। এন্ড এই টাইম ফ্রেমে কি রয়েছে, ভালো করে বুঝবে, রিজেকশন ব্লক। দুটো কনফ্লুয়েন্স এলিমেন্ট একে অপরের সাথে ওভারল্যাপ করছে। তাহলে এর পরের ডে এর আমার টার্গেট কোথায় হবে, মার্কেট এখন ব্যাস কি উপরের দিকে আছে, টার্গেট এই হাইটা রাখবে। ঠিক আছে, টার্গেট ডান, টার্গেট ডান হলো। আচ্ছা বেশ, ওপেন, লো, হাই, ক্লোজ। স্যার এই যে আপনি, তুমি কি বলবে স্যার, এই জায়গাটা তো স্যার বডি তো উপরের দিকে ক্লোজ দিয়েছে, বডি তো উপরের দিকে ক্লোজ দিয়েছে, তার মানে আমার বায়াস উপরের দিকে রয়েছে। দাঁড়াও, ওয়েট করো, হায়ার টাইম ফ্রেমে দেখো কি হয়েছে কিনা, হায়ার টাইম ফ্রেমে দেখো কিছু আছে কিনা, চেক করো। মান্থলিতে কিছু নেই,
উইকলিতে দেখো, 3 ক্যান্ডেল ডান। না, এটা একটু ম্যানিপুলেশন ক্যান্ডেল রয়েছে, এখনো পর্যন্ত এটা কিন্তু ম্যানিপুলেট করেছে ক্যান্ডেল। ডেতে কি দেখতে পেলে, স্যার এই জায়গাতে একটা অর্ডার ব্লক রয়েছে যেটা কিন্তু মার্কেটে ব্রেক করেছে ওয়ান টাইপ অফ। তো স্যার এই জায়গাটায় আমি কি করব, আমি হোল্ড করব। যে কোনো জায়গায় অর্ডার ব্লকের কাছে মার্কেট এসে কনসলিডেট করে, এটা কিন্তু বেশি পয়েন্টের ওপর নিচ নয়, হোল্ড করবে। মার্কেট ওপরে যাওয়ার কিন্তু প্রবণতা কম, বিকজ এখানে অর্ডার ব্লকটার কাছে এসে মার্কেট জাস্ট ওপরে এসে ক্লোজ হয়েছে। সো উই হ্যাভ টু ওয়েট ডাউন। এই দিন তোমার নো ট্রেড রিজনে থাকবে। এরপর কি বলবে, যেহেতু এটা ইনসাইড বার ক্যান্ডেল, না উপরের লিকুইডিটি না নিচের লিকুইডিটি, না উপরের লিকুইডিটি না নিচের লিকুইডিটি, ইউ হ্যাভ টু ওয়েট ফর ইট। 3 ক্যান্ডেল, উইকলি টাইম ফ্রেমে কিন্তু 3 ক্যান্ডেল ডান। অর্থাৎ আমার উইকলিতে কি হয়ে গেল, ও উইকলিতে আমার 3 ক্যান্ডেল ডান হয়নি, সরি, আই এম সো সরি। এটা কি করলো, এটা ব্রেক করে দিল। মার্কেটের কি বলবে, স্যার বায়াস তো উপরের দিকে রয়েছে, মার্কেটের বায়াস তো স্যার উপরের দিকে রয়েছে, কারণ মার্কেট এটার হাই ব্রেক করেছে, এটার হাই ব্রেক করেছে, ওপেন লো হাই ক্লোজ। এবার না ওয়েট করো, বিকজ দিস ইজ দ্য ফেয়ার ভ্যালু গ্যাপ, যেটা এখনো কিন্তু আনমিটিগেটেড আছে, এখনো কিন্তু মিটিগেটেড হয়নি। হায়ার টাইম ফ্রেম কিছু নেই, উইকলি টাইম ফ্রেমে এখনো কিছু ফর্মই হয়নি। ইউ টু ওয়েট ফর ইট। তারপর দিন তুমি কি করলে, ওয়েট করলে। দেখো তুমি লোয়ার টাইম ফ্রেমে গেলে এন্ট্রি পাবে, তুমি সেই সেশনাল ট্রেডিং এর কথা আমি বলছি না। সেশনাল ট্রেডিং এর ক্ষেত্রে তুমি দেখেছো এখানে বায়াস ডাউন হয়ে গেছে, সেশনাল ট্রেডিং এ তুমি ইজিলি আপসাইডের দিকে ট্রেড প্ল্যান করতে পারবে। বাট তোমাকে ডেইলি বায়াসটা তুমি কি জন্য জানছো, কতক্ষণ আমি আপসাইডের ট্রেড ধরে রাখবো, কতদিন পর্যন্ত আপসাইড ট্রেড নেবো সেটার জন্য। তুমি কিন্তু এখানে 3 ক্যান্ডেল ফরমেশন ডান করেছো মানে তুমি সেশনাল ট্রেডিং এ ইজিলি 3টে ডেজ কিন্তু প্রফিটেবল থাকতে পারবে, অসুবিধা নেই। বাট আমি কতদিন পর্যন্ত ধরে রাখবো আপ ট্রেন্ডের জন্য সেটা বোঝার জন্য হচ্ছে বায়াস। এরপরের দিন তুমি ওয়েট করলে, কি করলো, ফেয়ার ভ্যালু গ্যাপ ট্যাপ করলো, মনে রাখবে ফেয়ার ভ্যালু গ্যাপ ট্যাপ করলো। আর তুমি কি বললে, স্যার এটা তো এই লো এর নিচে ব্রেক করেছে, আমি নিচের দিকে ট্রেড নেবো, ভুলেও না, বিকজ পিডিআরএ ইজ মোস্ট পাওয়ারফুল। এবার জিনিসটা মাথায় রাখবে। এবার আমি মেন জিনিসটা লিখছি, সেটা হচ্ছে তোমার টু এর কিন্তু ওয়েট ওয়ানের চেয়ে বেশি। এই যে ওয়েট পড়াচ্ছিলাম, ওয়েটস ডিপেন্ডেন্সি, টু এর ডিপেন্ডেন্সি কিন্তু ওয়ানের চেয়ে বেশি। পিডিআরএ ট্যাপ, নেক্সট ডে আপ। এবার তুমি নাও, এবার নেক্সট হাই টার্গেট তোমার এটা থাকবে, আপ। বডি দিয়েছে উপরের দিকে, নেক্সট লিকুইডিটি, বডি কিন্তু উপরে এখানে ক্লোজ দিয়েছে, এটা হাই, তাহলে এটা তোমার নেক্সট টার্গেট, বায়াস আপ, বডি ওপরের দিকে। এবার দেখো উইকলিতে, হ্যাঁ, 3 ক্যান্ডেল ডান, মজা দেখো, 3 ক্যান্ডেল ডান, স্ট্রং বায়াস, বাট কি, ভলিউম ইমব্যালেন্স। হায়ার প্রবাবিলিটি এই ওপরেরটাকে টার্গেট ডান করে নিচের দিকে পড়ার, পড়লো, ফেয়ার ভ্যালু গ্যাপ ফর্ম, ইউ ডোন্ট নো, বাট তবুও মার্কেট নিচের দিকে আসার চান্স বেশি, বিকজ নিচের দিকে ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, আর এটা উপরের দিকে সুইপ করেছে। হুম, টার্গেট ডান, ফেয়ার ভ্যালু গ্যাপ ডান, ঠিক আছে। নিচের দিকে আরো একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, বাট এখানে রয়েছে কি, অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক। এটা এখানে বডি দিয়েছে দেখো, এটা নিচের দিকে বডি দিয়েছে, তাই নিচের দিকে আসার প্রবণতা কিন্তু বেশি, ডান, নিচের দিকে এলো, ঠিক আছে। আর নিচে আসবে না, কিচ্ছু নেই নিচে পড়ে থাকার মতো, নিচে পড়ে থাকার মতো কিচ্ছু নেই।
গাধার মতো তুমি এখানে নেবে না। অনেক আমি আগের আগের ব্যাচে বহু ব্যাচে বলেছি, কেউ শোনেনি। স্যার আপনি ভুল পড়াচ্ছেন না। এখানে নিচে কোনো পিডিআর এ পড়ে নিচের দিকে আর ট্রেড আসবে না। তুমি হায়ার টাইম ফ্রেমে গিয়েও দেখো, রিট্রেসমেন্টে পড়ে গেছে, মার্কেট এবার ওপর দিকে যাওয়ারই প্রবাবিলিটি বেশি। হ্যাঁ, ইনসাইড বারের মতো আছে। তুমি নেক্সট ডে তুমি ট্রেড নাও নিতে পারো, অসুবিধা নেই। বাট এগুলোতে হয়ে যায় বিকজ নিচে কোনো তো পিডিআর এ নেই আর পড়ে। এটা টার্গেট রাখবে পরে। এটা একবার মিটিগেট হয়ে গেছে, এটা একবার মিটিগেট হয়ে গেছে। তো এটার দ্বিতীয়বার রেসপেক্ট দেবে না এটাকে। হুম। এটা তুমি টার্গেট রাখবে, টার্গেট ট্যাপ করে পড়েছে নিচে, তুমি বলবে লিকুইডিটি সুইপ। তুমি বলবে লিকুইডিটি সুইপ এর স্যার নিচের দিকে এবার ট্রেডটা নামবে। তুমি বলবে স্যার লিকুইডিটি সুইপ নিচের দিকে ট্রেডটা নামবে। এটা হচ্ছে বায়াসের ক্ষেত্রে হায়ার টাইম ফ্রেম স্ট্যাটিস্টিক্যাল প্রজেকশন। এটা আমি মার্ক করে রাখলাম, এটা পরে পড়াবো। হ্যাঁ, জাস্ট দেখবে বায়াস কিরকম ভাবে কাজ করে। প্রজেকশন এখানে আছে, তুই বলছো মার্কেট নিচের দিকে না, কারণ সুইপ হয়েছে। একটা জিনিস মাথায় রাখো, আমি কিন্তু তোমাকে এখনো পড়াই স্ট্যাটিস্টিক্যাল প্রজেকশন টেকনিক। এটা কিন্তু আমি এখনো তোমাদের পড়াইনি। এবার এটা না ইউজ করলে ক্ষতিটা কি হয় সেটা তুমি দেখো। তুমি ট্রেড নিলে না, এই একটা দিন তোমার লস যেত না তাহলে। তুমি বলবে স্যার এখানে সুইপ করেছে নিচের দিকে নাম। প্রায় প্রজেকশন লেভেল পর্যন্ত, অতটা ট্যাপ করেনি, প্রায় প্রজেকশন লেভেলে উঠলো। এটা দিনটাতে তোমার লস হলো, তারপর নিচের দিকে নামছে দেখো। ব্রেক, ব্রেক, এটা হচ্ছে তোমার লো, মানে এটা এখানে বডি দিয়েছে, ওপেন হাই লো ক্লোজ বডি। নেক্সট এটাও কিন্তু নিচে বডি দিয়েছে, সুইপ করেছে, সুইপ প্লাস। আর বলা হয়নি হায়ার টাইম ফ্রেমের এখানেও পিডিআর এ ছিল। তো এখানে একটা থ্রি ক্যান্ডেল ফরমেশন বা হচ্ছে তোমার ওই রিয়েল মার্কেট স্ট্রাকচারও কিন্তু ফর্ম হয়েছে। পাওয়ার অফ থ্রির মধ্যেই পড়ছে, যেহেতু আমি আর রিপিট করছি না বারবার। তুমি বলে স্যার এখানে সুইপ করে তোমাকে উপর দিকে যাবে, দূর বাবা, ও উপর দিকে যায় নাকি মার্কেট? এখানে থ্রি ক্যান্ডেল ফরমেশন হয়েছে, এখানে থ্রি ক্যান্ডেল ফরমেশন হয়েছে, লোয়ার টাইম ফ্রেমে শিফট করবে 4 আওয়ারে। ওহো, সো সরি, পজিশন নিতে পারলাম না এই জায়গাটাতে। যতক্ষণ না তোমার এই -2 লেভেল কভার আপ হয়েছে ততক্ষণ তুমি বলে নেবে, ওটা আমি বলতে চাইছিলাম। ঠিক আছে, 4 আওয়ার টাইম ফ্রেমে গিয়ে দেখবে ইন্টারমিডিয়েট, আহ ইন্টারমিডিয়েট ইনস্টিটিউশনাল লেভেল যেটা হয়, ডাউন সাইডে থাকবে যেহেতু উপরের দিকে পিডিআর এ ফর্ম করেছে। বডি ব্রেক, নেক্সট এইটা বডি টার্গেট, বিকজ এখানে বডিটাকে ব্রেক করেছে। ডান, বডি আবার, এটা রেসপেক্ট পাবে না ফেয়ার ভ্যালু গ্যাপ। কেন পাবে না? আমার এখনো -2 লেভেল ডান হয়নি। ঠিক আছে, আর তুমি যদি এখানে উইকেট থ্রি ক্যান্ডেল এই জাস্ট ফর্ম হয়েছে, এটা থ্রি ক্যান্ডেল দিয়েছে। নেক্সট টার্গেট তোমার থাকবে এটা, এইরকম থাকবে একটা ক্যান্ডেল। বিকজ এখানে থ্রি ক্যান্ডেল ফর্ম হয়েছে, রেসপেক্ট পাবে না তারপরে ক্যান্ডেলটা, হয় নাকি? এখানে ফেয়ার ভ্যালু গ্যাপটা রেসপেক্ট পাবে না, এটা আমরা জানি। ডান, এরপরের টার্গেট এটা, এই লোটা, এই যে লোটা লিকুইডিটির জন্য। ডান, স্যার লিকুইডিটি সুইপ হয়ে গেছে, উইকলিতে দেখো হয়েছে কি কিছু।
ফর্ম হয়নি এখন, নিচের দিকেই থাকবে এখন। ডান। এইবার তুমি যখন উইকলিতে যাবে, একটা উইকের লো চলে এসছে কাছাকাছি, সুইপ হওয়ার প্রবণতা কিন্তু মার্কেটের বেশি। সুইপ, মার্কেট সাইকোলজিক্যালি মুভ করে, তুমি জাস্ট দেখো। সুইপ, এইবার থেকে তোমার টার্গেট হবে আপ। তুমি যদি, এবার দেখো এইখানে আমি স্ট্যাটিস্টিক্যাল প্রজেকশনটা এখানে লাগিয়েছিলাম বলে এখানে মার্কেট ওপরে গেছে, আর তুমি এখান থেকে ট্রেড নিচের দিকে নিতে, তাহলে তোমার ধরে রাখো এখানে একটা লস হতো তোমার। আমি যদি জাস্ট এই তিনটেই জিনিস ইউজ করতাম, তোমার ফার্স্ট লস এই জায়গাটায় হতো। আমি তো ছেড়েই দিলাম, আমি এখানে এই এই জিনিসগুলো, এই টেসলা হোয়াইট প্ল্যানেটারি প্রজেকশন, এই দুটো জিনিস, স্ট্যাটিস্টিক্যাল প্রজেকশন, এই তিনটে জিনিস আমি ছেড়েই দিলাম এখানে। তাছাড়া তুমি একদিন বাদে বাকি দিনগুলোতে তুমি প্রফিট তো করছো, এগুলো দিন তো তুমি প্রফিট করছো। এরপর কি আছে, উপর দিয়ে কিন্তু মার্ক করে রাখবে, এখানে কিন্তু একটা ভলিউম ইমব্যালেন্স আছে, এটা বডি, ওপরে, এটা তোমার নেক্সট ডে টার্গেট। সুইপ, তার নেক্সট টার্গেট কোথায় হবে? নিচে হবে। কেন নিচে হবে? নিচে যে ফেয়ার ভ্যালু গ্যাপ। সুইপ, ভ্যালু গ্যাপ, নেক্সট টার্গেট এটা, ডান। আর নেবে নিচে? আর না, এবার ওপরে। হ্যাঁ, এবার নিচ থেকে সুইপ করতে হবে, সেটা সুইপ করে ওপরে আবার চান্স বেশি। তো এটা তোমার টার্গেট রাখবে, পার্মানেন্ট টার্গেট রাখবে না, দেখা যাক। সুইপ, সুইপ, এর পরেরটা নিচের দিকে, তো এটা সুইপ করেছে নিচের দিকে, সুইপ, এবার ওপরের দিকে। লিকুইডিটি রান, হয়নি, তো আনপ্রফিটেবল ডে, বিকজ রেসপেক্ট পাইনি এই জায়গাটাতে। বাট টার্গেট তোমার এটাই থাকবে। সুইপ, সুইপ, উইকলিতেও কিন্তু ভলিউম ইমব্যালেন্সটা, মান্থলি কিছুই নাই। জাস্ট কি করে দেখবে, ক্লিক করলে এটাকে টার্গেট রাখলে, ওপেন, লো, টার্গেট ডান, ক্লোজ। বাট সুইপটা আগে কোথায় হয়েছে? উপরে আগে সুইপ হয়েছে, নিচে আগে সুইপ হয়েছে? ভেবে বলো। উপরে আগে সুইপ হয়েছে, তার নিচে আসার প্রবণতা বেশি। হুম, এরকম হয়ে যেতে হবে মোটামুটি। তুমি যদি দেখো, 3-4টে টাইমস আমি মোটামুটি এখানে লস খেলাম, বাকি দিনগুলো প্রায় একই রকম ভাবেই চলছে। আমি আর দেখাচ্ছি না, এইভাবে তুমি কন্টিনিউ করো, মানে এটাতে প্র্যাকটিস বেশ ভালো হবে ডে টাইম জন্য, বায়াসে। এটা হলো জাস্ট এই তিনটে জিনিসের ওপর, লিকুইডিটি, স্পিডিয়ার এন্ড পাওয়ার অফ থ্রির উপরে, মানে হায়ার টাইম ফ্রেম ডিপেন্ডেন্সি এটাও আছে, সরি। হায়ার টাইম ফ্রেমটাও কিন্তু ফলো করেছে এখানে। গোল্ডের ওপর ট্রাই করো, আমি পারলে এটার ওপর 2-3টে প্র্যাকটিস নেবো, গোল্ডের ওপরে, বাকি জিনিসগুলোর ওপরে। তো এটার উপরে আমাদের মোটামুটি 3-4 দিন ধরে প্র্যাকটিস চলবে। তা পরে পরে আমি টেসলা ওয়ার্ল্ড অ্যান্ড আইসিটি 369 এর ভিতরে আমি ঢুকবো, ঠিক আছে, এই জিনিসটা। থ্যাংক ইউ এভরিওয়ান।